তাহলে চলুন শুনে ফেলি আমরা সেই অসাধারণ কাহিনী। পরগনা ত্রিভুবনপুরের অন্তর্গত ঘাট ভুবনপুরের পত্তনিদারণী মহামহিম মহিমান্বব শ্রীযুক্তা গয়েশ্বরী ঠাকুরনের পাল্লায় পড়ে ট্রেন অ্যাক্সিডেন্টে যে কী নাজেহাল হয়েছিলাম তা আগে বলেছি। এর জেরা আজও চলছে, মেটেনি। 60 ভুবনপুরের ঘটনার জের টেনে এসে পড়ল অগয়া নদীর তটভূমিতে সেই বিশাল বটবৃক্ষের ঘটনা। অক্ষয় বট উপাখ্যানাম। এর জন্য ভূত ভুবনপুরের ব্যাপারে যতখানি নাজেহাল হয়েছিলাম, আমি না নাজেহাল হয়েছিলেন রামকালীবাবু। অবশ্য রামকালীবাবু আমারই ছদ্মনাম। ভূত সম্পর্কে গবেষণা করার আগে ওই নামটা আমি গ্রহণ করেছিলাম। যাকে না যাবে বা কেন, ভাগ্যে নামটা নিয়েছিলাম। না হলে ওই রাম নামটা ধরে কি লোকেরা অজ্ঞান অচেতন আমার কানের কাছে চিৎকার করে ডাকতেন? আর রাম নাম শুনলে কি গয়েশ্বরী ঠাকুরন তাঁর দামিনী ঝি এবং ঘাট ভুবনপুরের সেই ভূতের বাপের শ্রাদ্ধ বাসরে সমবেত ভয়ঙ্কর মূর্তি কেঁপে ওঠা এবং সেই ধেই ধেই নিত্যরত ভূতকুল পিন ফোটানো বেলুনের মতো চুপসে যেত? এখন জ্ঞান তো ফিরল, মানে কলকাতায় ফিরে এলাম এবং ভূত পুরাণটা লিখে ফেললাম। তাতে কিন্তু উল্টো ফল হলো। আমি আমার থিসিসে প্রমাণ করতে চাইলাম এক, লোকে বুঝলো অন্য। বলতে চাইলাম ভয়ের মধ্যে ভূতের বাস, লোকে বুঝলো ভূত না মানলে সর্বনাশ। আমি বলতে চাইলাম মানুষকে ভূত পারবে না, লোকে বুঝলো ভূত কখনো হারবে না, ঘাড়ের দখল ছাড়বে না। যাক, এই কথা আরও অনেক রকমভাবেই বলা যায়, কিন্তু তার প্রয়োজন নেই। তবে ফ্যাসাদে পড়লাম তাতে সন্দেহ নেই, কারণ চিঠিপত্র সহযোগে নানান প্রশ্ন আসতে লাগলো। বিশেষ করে রামায় ভূত আর কালীবাবুর বাড়ির সেই প্রেতটির খোঁজ নিয়ে অনেক প্রশ্ন আসতে লাগলো। একটি ছেলে তো আমাকে লিখলে, রামায়ের ঠিকানা দেবেন, আমি তার ফ্রেন্ড হতে চাই। এসব থেকেও নিষ্কৃতি আছে, কিন্তু এটা প্রায় অসহ্য হয়ে উঠল যে মধ্যে মধ্যে কেউ যেন আশপাশে খসখস ফিসফাস করে ওঠে। কখনো বা ফিসফিসানির মধ্যে শুনি, বলি শুনছ? বুক ঢিপ ঢিপ করে ওঠে, চোখ পিটপিট করে, সামনে যেন সর্ষে ফুল ফোটে। মনে মনে বলি, জয় রাম শিব রাম সীতারাম হে, ভূতেদের হাত থেকে করো ত্রাণ হে। আশ্চর্য যে নামে গয়েশ্বরী এবং তার ভূতকুল পিন ফোটানো বেলুনের মতো চুপসে গেছিলেন প্রায় এক মুহূর্তে, সে নামেও ফিসফিসিনি খসখসানি বন্ধ হয় না। বুঝতে পারছি না ব্যাপারটা কি। যম দত্তকে জিজ্ঞাসা করলাম। দত্তমশাই মালদার আমসির মতো লম্বা শুকনো মুখখানা নিয়ে তিরিক্ষি মেজাজে গোটা মুখের মধ্যে অবশিষ্ট 4.5খানা দাঁত বের করে বললেন, ও সব গল্প লিখিয়েদের মাথায় আসবে না, মাথায় তো গোবর পোড়া আছে। বলি, ভূত কত প্রকার সেটা জানা আছে কি? বললাম, ভূত প্রেত পিশাচ। দত্ত বললেন, তোমার মাথা। ভূত প্রথমত 2 প্রকার, মৌলিক ভূত এবং যৌগিক ভূত, সেটা জানো? হাঁ হয়ে গেলাম। দত্ত বললেন, মৌলিক ভূত তারাই যাদের ভূত করেই ব্রহ্মা তৈয়ারি করিয়েছেন, তারা পুরুষানুক্রমে ভূত। যেমন ধরো, মহাদেবের প্রধান ভূত নন্দী মহারাজ। নন্দী মহারাজের বেটা দণ্ডী কি শৃঙ্গী, তস্য বেটা জঙ্গী,
তস্যু বেটা রঙ্গি। এই নামগুলো অবশ্য ঠিক নাও হতে পারে, কিন্তু বেটার বেটা, তস্যু বেটা তো আছেই। অর্থাৎ এরা খাঁটি ভূত, মানে কালিকট বন্দরের ভাস্কো দা গামার সঙ্গী সাথী খাঁটি পর্তুগিজের মতো খাঁটি ভূত। এদেশের লোককে জোর করে ধর্মান্তরিত করা খ্রিস্টানের মত হলো যারা, তারা হলো মানুষের মরে ভূত। কেউ কিছুর জন্য অপঘাতে মরার জন্য ভূত হলো, কেউ পিণ্ডি না পেয়ে ভূত হলো, কেউ মরার সময় খারাপ লগ্নে মরে ভূত হলো। তারা হলো দুসরা রকমের ভূত। তারাই রাম নামে চুপসে যায়। অরিজিনাল ভূতেরা হলো খোদ শিবের খাস চেলা। তারা এই কালের হিপিদের মতো 24 ঘন্টায় সিদ্ধি গাঁজা খেয়ে বোম বোম রাম রাম করে নাচছে। তারা রাম নামে ভয় খাবে সেটা বললে কেটা? যত সব। আমাকে মানতে হলো কথাটা। হ্যাঁ, কথাটা তো ঠিক। এটা তো আমার বোঝা উচিত ছিল। ভূত দুই প্রকার, ভূতের বেটা ভূত আর মানুষ মরে ভূত। ভূতের বেটা ভূত হয়, তাদের মরণ নাই। মানুষ মরে ভূত হয়, তারাই আবার ভূত মরে মানুষ হয়। দত্ত বললেন, আরও আছে হে বাপু, মানুষ মরা ভূতগুলো শুধুই ভূত, আর বিশেষ কিছু নাই ওর ধর। বামুন মোড়ে ব্রহ্মদত্তী, কায়েত মোড়ে যম রাজার আদালতে কেরানি, গলায় দড়ি দিয়ে মোড়ে, গলায় ধরে আগুনে পুড়ে মরলে চামড়া ওঠা, ছাল ছাড়ানো, ওলের মতন রং, যথাভূত। তারপর ধরো জলে ডুবে মরা মানুষ, মেয়ে হলে শাকচুন্নি, পুরুষ হলে বিলচর খালচর ভূত। অনেক আছে। এরাই রাম নামকে ভয় করে। আর আসল ভূতেরা হলো শিবের সেপাই, নন্দীর সন্তান। ওরা দেবতাদের মতোই, সেই কারণে ওদের আর এক নাম অপদেবতা। বটে, তা ঠিক বলেছ দত্ত, অপদেবতাই তো বটে। শিব পঞ্চমুখে রাম নাম গান করেন, ডমরু বাজান, নন্দী মধ্যে মধ্যে সিঙাতে ফুঁ দেয়। আর অপদেবতা ভূতেরা, ভূত পত্নীরা, অপদেবীরা ধুতরা গুলতে, কলকে ফুলের মালা পরে, পায়ে মরার হাড়ের নুপুর পরে তাথই 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 থিয়া থিয়া করে নাচে। তারা রাম নাম শুনে ভয় করবে কেন? তাহলে একটু ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম। তাহলে তুমি বলছো যারা খসখস করে নড়ে চড়ে বা অদৃশ্য থেকে ফিসফিস করে সাড়া দিচ্ছে তারা মানুষ মরে ভূত নয়? আরে না, বলছি যারা রাম নাম শুনেও মরছে না তারা মানুষ মরা ভূত নয়। খাঁটি তুর্কির মতো খানখানান, কিংবা খাঁটি হারমাদ কি ইংরেজ কি ফরাসি টরাসিদের লর্ড কাউন্ট কি মিস্টার মসিয়েদের মতো খাঁটি ভূতের বেটা। ভূত কি অপদেবতা কি উপদেবতাও হতে পারে। কথাগুলি যমদত্ত কটকট করে কামড়ে কামড়ে বলার মতো বললে, তবে তাতে ফোকলা দাঁতের বুড়ো কামড়ের মতো খুব কষ্ট বা যন্ত্রদায়ক মনে হলো না। তার উপর বুড়ো আমাকে ভালোবাসে বলে, দেখো না, ইশারা টিশারা দিয়ে যদি কিছু নতুন তত্ত্ব কিছু মেলে তাহলে আমেরিকা রাশিয়াকেও হারিয়ে দিতে পারবে। ওরা চাঁদে ল্যান্ড করে যা জানবে তার থেকে অনেক বেশি জানা যাবে। মানে মানুষ মরে যেখানে যায় সেখানকার খবর পেয়ে যাবে। কথাটা বুড়ো মন্দ বলেননি, মনে লাগলো। রাশিয়া আমেরিকা চাঁদে নেমেই ফিরে আসবে। আমি 60 ভুবনপুরের বৈতরণীর ঘাটের এলাকা পর্যন্ত গিয়ে তো ফিরে এসেছি। আমারই বেকুবি, আমি কিছু নিদর্শন আনতে পারিনি। এক আধটা ভূতের নখ কি পেতনির চুল কি মূলোর মতো দাঁতের একটা দাঁত কিংবা খেয়াঘাটের মাটি, এসবের কিছুই আনতে পারিনি। পারলে তো বাজি মাত হয়ে যেত। তা যখন আনা হয়নি তখন তো প্রমাণ করতে কিছু পারছি না। তবে দেখছি
গ্রহান্তরে রেডিও সিগন্যালের মতো ওদের কাছ থেকে ইশারায় যেন সিগন্যাল পাচ্ছি। সেই ইশারায় সাড়া দিয়ে দেখাই যাক না। যমদত্ত উপদেশ দিলে প্রথমেই কিন্তু রাম নাম সত্য হ্যায়, বুঝেছ? তাহলে আর ট্যাস ফিরিঙ্গি কি কালো দেশি তুর্কির মতো মানুষ মরা ভূত আসবে না। মানুষ মরা ভূত হলে চামচিকে হয়ে ফুরুদ্ধ হয়ে যাবে, আর খানদানি মৌলিক ভূত হলে বলবে না যাবো নাকি, যেমন নাচি শিবের সঙ্গে। ফলটা হাতে হাতেই ফলল। আশেপাশেই যখন তখন ফিসফিসানি খসখসানি কমে গেল। তার মধ্যে মধ্যে দু চারখানা দীর্ঘ নিঃশ্বাস কি মিহি না কিশোরী করুণ খুনখুনি আওয়াজ পেতে লাগলাম, যার অর্থ হলো হায় রে হায়, বা তুমি মানুষটা বড় খটরগা বেরসিক লোক। ওতে আমি কিন্তু এতটুকু সংকোচ বোধ করলাম না। ইনকলাব জিন্দাবাদ, রাম নাম সত্য হ্যায়। মানুষ মরা ভূতের পরোয়া হাম নেহি করতা হ্যায়। আওয়াজ ছাড়লে সব একেবারে নিস্তব্ধ। বুঝতে পারি শূন্য লোকে অদৃশ্য চামচিকে বা ফড়িংয়ের মতো ভূতের দল উদা হয়ে গেল। হঠাৎ সেদিন, এই তো 1976 সালের 4ঠা বৈশাখ, ওই যে ঝড়ের দিন, পেল্লায় ঝড় হয়ে গেল। গোটা বাংলাদেশেই প্রায় তছনছ হলো সেদিন। বেলা 3টে থেকে ঝড়ের শুরু হলো। দমকায় দমকায় 3বারের প্রায় ঘণ্টা চারেক ঝড় আর জল। পশ্চিম আকাশ অন্ধকার করে সে ভীষণ কালো পালবন্দি বুনো মহিষের দলের মতো। মেঘ যেন তেড়ে ফুড়ে খুঁড়ের দাপটে শিঙের খোঁচায় গাছপালা টেলিগ্রাফের পোস্ট উপরে দিয়ে ঘরের চাল উড়িয়ে দিয়ে উল্টে ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। আমি তার আগের দিন রাত্রির থেকে ট্রেনে আসছিলাম। 3রা রাতে পাটনা থেকে রওনা হয়ে 1:30 দুপুরে নেমেছিলাম আমাদের বাড়ির স্টেশনে আমোদপুরে। সেখান থেকে একটা মোটর লাভপুরে গিয়ে মাকে প্রণাম করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। তখন বেলা 2টো। গাড়িতে চড়ে মনে হলো পশ্চিম আকাশে একেবারে দিগন্তে প্রথম বুনো মোষের পালটা যেন বন থেকে মুখ বের করে তৈরি হচ্ছে। ওদের দলপতি একটা হাঁক দিলেই, ছুটতে শুরু করলেই দরদর দরবর গাঁ গাঁ শব্দ তুলে গোটা পালটায় দৌড়তে আরম্ভ করবে। ভয় হলো কিছুটা, কিন্তু হলে কি হবে, আমারও একটা কেমন গোঁ আছে। সেই গোঁয়ের বসে মেঘরাজ্য না করেই বললাম, চলো ছেড়ে দাও গাড়ি। মোটরে 7 মাইল পথ। এখন নতুন কালের পিচঢালা পথ। কতক্ষণ লাগবে? বড় জোর 20 মিনিট। ইতিমধ্যে মনে হলো মোষের দলটা যেন দিগন্তের ওপাশে মুখ সরিয়ে নিয়ে বোধহয় মতলব বদলালো। দৌড়টা আজ মুলতুবি রাখলো। শুধু তাদের নিঃশ্বাসে ওরা খানিকটা লাল ধুলো উঠল। কিছুক্ষণ বৃষ্টি হলো, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু হরি হরি, হরির মতলব বোঝা ভার। তিনি মারতেও আছেন, রাখতেও আছেন। সবেতেই বোধ করি সমান খুশি। আমোদপুর স্টেশনে এসে পৌঁছলাম যখন, তখন পশ্চিম আকাশে কালো স্লেটের মতো রঙের পুঞ্জ পুঞ্জ মেঘ। দক্ষিণে বোলপুর, উত্তরে সাঁইথিয়া পর্যন্ত আকাশ জুড়ে সোজা পূব মুখে এগিয়ে চলেছে। উপমা ওই পালবন্দি বুনো মোষ বা রাইসনের সঙ্গে। শিং নিচু করে লেজ পিটে ফেলে পরস্পরের গায়ে গায়ে ঠাসা ঠাসি লেগে গর্জন করতে করতে ছুটেছে। এরই মধ্যে বিদ্যুৎ চমকালো। একটা তীব্র আলো ঝলসানির সঙ্গে সঙ্গে মেঘ গর্জালো, যেন মোষেরা শিঙে শিঙে টু মারল। তাতেই উঠল আগুন আওয়াজ। তার সঙ্গে কয়েক মিনিটের মধ্যে এলো বৃষ্টি। সামনেই প্ল্যাটফর্মের ওপাশে পয়েন্টসম্যান প্রভৃতিদের কোয়ার্টারের ওধারে অনেককালের একটা বাগান। বাগানটার গাছগুলো অনেক দিনের, যেন মাথায় বাঁশের বাড়ি খেয়ে বড় গাছগুলো একবারে বাপ বলে শুয়ে পড়ল। স্টেশনের ওয়েটিং রুমের খোলা জানালা একখানা উড়ে চলে গেল।
কোথা থেকে ঝড়ে উড়ে এসে প্ল্যাটফর্মের উপর সশব্দে আছাড় খেয়ে পড়লো একখানা আস্ত টিন। করুগেটেড শিটং স্টেশন ওয়েটিং রুমে ইলেকট্রিক আলো জ্বলছিল, পাখা চলছিল। ফুস করে আলো নেমে গেল, পাখা চলার শব্দ থামলো, ঘোড়ার বেগ মন্তর হলো, বোঝা গেল ইলেকট্রিক গেছে। ওয়েটিং রুমটার মধ্যে একঘর লোক ঠাসাঠাসি হয়ে বসে রইলাম। বাইরে খোলা প্ল্যাটফর্ম ফাঁকা, সেখানে মোটা মোটা ফোঁটায় ঘন ধারায় বর্ষণ চলছে। দেখতে দেখতে প্ল্যাটফর্মের রাঙা কাঁকড় ফেলা জায়গায় জল জমে জল বইতে লাগলো। আমরা বোবা হয়ে বসে রইলাম। এর মধ্যে সৌভাগ্য বা সুরাহা হলো এই যে ঝড় বৃষ্টির ফলে গুমোটে গরমের অসহনীয়তা আর রইল না। একঘর লোক, তা প্রায় জনত্রিশেক, সবাই বোবা হয়ে নিষ্পলক দৃষ্টিতে প্ল্যাটফর্মের উপর জমা জলের উপর দৃষ্টি ধারাপাতের একঘেয়ে দৃশ্য দেখছে, শব্দ শুনছে। জল ঝড় যখন হয় তখন মানুষকে অভিভূত করা একটা আবহাওয়ার সৃষ্টি হয়। মানুষ অবাক হয়ে দেখে, বিমূঢ় হয়ে শোনে, দেখে বৃষ্টি পড়া আর শোনে ঝড়ের গোঙানি। এরই মধ্যে ঝড়টা কিছু কমলো, আকাশ ফর্সাও কিছুটা হলো। ঝড় অবশ্য বইছিল, আকাশের কালো মেঘ সেই ঝড়ের বেগে পূব দিকে চলে গেল। ওদিকে আপ দার্জিলিং মেলের ঘণ্টা পড়ল। স্টেশনে খবর নিলাম, কলকাতার ট্রেনের কত দেরি। খবর পেলাম না। মাস্টার বললেন, টেলিফোনে সাড়া পাচ্ছি না বোধ হয়, টেলিফোন লাইনে গোলমাল হয়ে থাকবে, দাঁড়ান একটু, মেলটা পার হয়ে যাক। মানে অস্বস্তি বোধ করছিলাম। ঘরে বসতে গিয়ে বসলাম না, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপ লাইনের সিগন্যালের দিকে চেয়ে রইলাম। এরই মধ্যে একসময় মনে হলো আবার অন্ধকার ঘনালো। উপরে আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশে যেন কালো ছায়া পড়েছে, মেঘের ছায়া। পশ্চিমে আবার ঘন কালো মেঘ উঠেছে। তার চেহারা এমন ভয়াল ভীম যে মনে হলো এবার স্বয়ং মহিষাসুর বোধ করি গদা হাতেই তার বাছা বাছা সৈন্য সেনাপতির ঠাসা দল নিয়ে বেরিয়েছে। এরই মধ্যে দার্জিলিং মেল এলো, ছেড়ে গেল। মেলখানা ডিস্ট্যান্ট সিগন্যাল পার হলো। আমি দাঁড়িয়েছিলাম। এক সময় কে যেন বললে, ঘরের ভিতর যান। কে বললে? কাউকে দেখলাম না, তবে ঝড় এবং জল আবার দ্বিগুণ বেগে। নিশ্চিত আসছে বুকে ওয়েটিং রুমে এসে ঢুকে বসলাম। ঘরে তখন অন্ধকার বেশ ঘন হয়েছে, গুমোটো বেশ ঘন হয়েছে দেখলাম। আর একজন এসে ঘরে ঢুকে বললে, কলকাতার ট্রেনের খবর মিলল না, টেলিফোন টেলিগ্রাফ গন। গন মানে? গো ওয়েন্ট গন, তার ছিঁড়ে গিয়েছে, পোস্ট ধরাশায়ী হয়েছে, অথবা যন্ত্র কোনো প্রকারে অচল হয়েছে। তাহলে কে বললে ঝড়ের রাতে তোমার অভিসার? চুপচাপ বসে থাকুন অভিসারের প্রতীক্ষায়। আকস্মিক প্রচণ্ড গর্জনে সব থরথর করে কেঁপে উঠল। চোখ তার আগেই ধেঁধে গেছে। রসিকতা করার সব শক্তি মন যেন মাথায় লাঠি খেয়ে অচেতন হয়ে যাচ্ছে বলে মনে হলো। ঝমঝম শব্দে বৃষ্টি হতে শুরু হলো। তার সঙ্গে সে এক মাটি থেকে আকাশ পর্যন্ত দীর্ঘকায় জটাধারী পাগলের মাথা নেড়ে নেড়ে তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেল। ঘরের ভিতরটা তখন থমথমে অন্ধকারে ভরে গেছে। মধ্যে মধ্যে দু একজন এক আধবারের জন্য হাতে টর্চ জ্বেলেই আবার নিভিয়ে দিচ্ছেন। কথাবার্তা নেই, কেউ কারোর মুখ দেখতেও পাচ্ছে না। কথা কইবেই বা কী করে? শুধু খেয়ালি মানুষের পাথর কাকড় ছুঁড়ে ঘুমন্ত কুকুরটাকে সজাগ করবার মতো কথা ছুটছেন। কেউ ডাকছেন, বাচ্চু বাচ্চু কোথায় রে? উত্তর আসে না। তার বদলে ওদিক থেকে কেউ আফসোসের সুরে বললেন, ও গাছের পাকা বেলগুলান আর একটা গাছে থাকবে না, সব পড়ে যাবে। রমন্দ বললে, পেরে নাও। তা নিলাম না। আহ, আর একটাও পাবো না, খাসা বেল, মরার মাথার মতো। হ্যাঁ,
কজন হাসলো, আবার কেউ বললে মনটা চাহা চাহা করছে রে, কিন্তু যায় বা কী করে স্টলে, এনেই বা দেবে কে। কেউ বললে খিদে পেয়েছে। আমি এরই মধ্যে শুনছিলাম কেউ যেন খুন খুন শব্দে কাঁদছে, চাপা কান্না, মধ্যে মধ্যে দীর্ঘ নিঃশ্বাস, মধ্যে মধ্যে দমকা ঝড় এসে ঢুকছিল। হঠাৎ কেউ ঘরে ঢুকে বললে ব্যাস সব খতম রে বাবা, হয়ে গেল। একসঙ্গে কয়েকজনই প্রশ্ন করে উঠল মানে? সারা রাত এখন থাকুন বসে। কেন কেন বসে থাকবো? ট্রেন আসবে না? আসবে না? না, ঝড়ে গাছ উল্টে লাইনের উপর পড়েছে। ৭:৩০ আগে দার্জিলিং মেল বাতাসপুরে খোঁড়া হয়ে দাঁড়িয়ে আছে। কোপাইয়ের কাছে গাছ পড়েছে, সেখানে আটকেছে দানাপুর প্যাসেঞ্জার। তার পিছনে বোলপুর দাঁড়িয়ে গেছে, রামপুরহাট প্যাসেঞ্জার। সারা জেলার ইলেকট্রিক বুঝ গেয়া। বাস। তখনও প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, বাইরে ঝড় চলছে। এরই মধ্যে মনে হলো পিছনের দিকে বাথরুমের দরজাটি খুলে গেল। কেউ যেন খুন 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 করে করুণ সুরে বিনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। বুনি বুনি। শেষে গাছ চাপা পড়ে অপঘাতে মরল বুনি। ওরে আমার বুনি রে, কতবার বলেছি বনে থাকিস নে। হাই হাই, ঝড়ের সময় তো চলে এলে পারতিস। অস্পষ্ট ফিসফিসানি, নাকি সুরের কথা কটি ঘরের বাইরে প্ল্যাটফর্মে ঝড় বৃষ্টির মধ্যে মিলিয়ে গেল। আমি চমকে উঠলাম। বুনি! কতবার বলেছি বনে থাকিস নে। কথা যে বললে সে বাথরুমে কোণ থেকে বেরিয়ে এলো, তাহলে ও কি কুনি? রাম 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 রাম। কিন্তু তবুও খুনির যেন খসখসানি ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম। মনে পড়ে গেল মা বলেছিলেন কুনি বুনি দুই বোন, ভূতনির কথা। কুনি থাকে ঘরের কোণে, বুনি থাকে বনে। একদিন এক বামুন গেছিল বনের মধ্যে, কি যেন জড়িবুটি খুঁজতে গেছিল। সেখানে বামুন মাটি খুঁড়তে খুঁড়তে শুনতে পেল কেউ যেন বলছে কুনিকে বলো গিয়ে বুনির ছেলে হয়েছে। বামুন প্রথমটা কেয়ার করেনি, পরে বারবার এই কথাগুলো শুনে কেয়ার না করে পারল না। শুনলে কিন্তু বুঝতে পারলে না। যাই হোক, বাড়ি ফিরে এসে হাত পা ধুয়ে ধরো একটু চা খেতে খেতে বললে বামনি আজ বনে আশ্চর্য কাণ্ড ঘটেছে। বামনি বললে আশ্চর্য কাণ্ড? কীরকম আশ্চর্য কাণ্ড? তারপর বললে তোমার তো সবই আশ্চর্য কাণ্ড, যত সব। বামুন বললে শোনো তবে, বলে বললে বনের মধ্যে বুঝলে কি না আমি মাটি খুঁজছি, আর কে যেন কোথা থেকে বললে কুনিকে বলো গিয়ে বুনির ছেলে হয়েছে। আমি প্রথমটা কেয়ার করিনি, কিন্তু সে নাগারে বলে চললো। মেয়ে ছেলের গলা, তাই একটু খনা খনা, ওই এক নাগারে বলে গেল কুনিকে বলো গিয়ে বুনির ছেলে হয়েছে। কুনিকে বলো গিয়ে বুনির ছেলে হয়েছে। ও বামুন, কুনিকে বলো গিয়ে বুনির ছেলে হয়েছে। আমার শেষটা কেমন গা ছমছম করে উঠলো, আমি ছুটে পালিয়ে এলাম। বামনি বললে খুব বীরপুরুষ আমার, ভালো করে দেখলে না, একবার খুঁজে পেতে তো। কোনো বদমাস মেয়ে ছেলে তোমার সঙ্গে মশকরা করেছে, ভয় দেখিয়েছে, খুব ছুটেছ তো। বলতে বলতে কথা বলা শেষ হলো না। বামনির মুখের কথা মুখে থাকলো, চোখ ছানা বড়া হয়ে গেল। বামুন আতঙ্কে অ অ করে উঠল, কারণ ঘরের মধ্যে থেকে, অর্থাৎ ঘরের কোণ থেকে এই এক কালো ধিঙ্গি মেয়ে, এই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ওই ভাটার মতো চোখ, পেঁচার মতো নাক, মুলোর মতো দাঁত, কুলোর মতো কান, ধেই ধেই করে নাচতে নাচতে বেরিয়ে এলো। আর মুখে সে বেশ সুর করে বলছিল কয়নি বসে কয়নি বসে, কদিন হলো কদিন হলো। বলতে বলতে নাচতে নাচতে সে বেরিয়ে চলে গেল বনের দিকে। এরা কি সে কুনি এবং সে বুনি? মনে তো তাই হচ্ছে। বললে ঝড়ের সময় তো পালিয়ে এলে পারতিস, সেই বুড়ি সেই কুনি, না হলেও তাদেরই সন্তান সন্ততি কেউ হবে,
এরা তো মানুষ মরা ভূত নয়, এরা হলো আদিকালের মৌলিক ভূত। কোণের অন্ধকারে ভূত কুনি, বনের অন্ধকারের ভূত বুনি। এরা মৌলিক ভূত, এদের বংশানুক্রম আছে, এরা বিয়ে করে, এদের ছেলেপিলে হয়। এরা রাম নামে গয়েশ্বরী বা মানুষ মরা ভূতেদের মতো পিন ফোটানো বেলুনের মতো চুপসে মরা চামচিকের মতো হয়ে যায় না। আমি তখনও শুনছিলাম। উনি কাঁদতে কাঁদতে ঝড়ের মধ্যে চলেছে। একটা দীর্ঘশ্বাস পড়ল, না ফেলে পারলাম না। ঝড় থামলো, কিন্তু সমস্ত অঞ্চলটা অন্ধকার। ইলেকট্রিক লাইন হয়েছে, বড় বড় গ্রামে ঘরে ঘরে ইলেকট্রিক জ্বলে, স্টেশনে ইলেকট্রিক জ্বলে, সব অন্ধকার। কেবল টর্চ মধ্যে মধ্যে জ্বলছে আর নিভছে, তাতে যেন অন্ধকার আরও ঘন হচ্ছে। এর মধ্যেই মানুষ আটকে গেছে স্টেশনে। রেল লাইনে গাছ উল্টে পড়ে ট্রেন চলাচল বন্ধ, বাস নেই, রাস্তার উপর গাছ পড়েছে, দোকানেও খাবার নেই। অন্ধকারের মধ্যে টর্চের ইশারা আর হাঁক, ও হে, ও। এরই মধ্যে একটা আশ্রয় পেয়েছিলাম। ছোট লাইনের মাস্টার একটি ঘরে একটি বিছানা পাতা খাটে আশ্রয় দিয়ে বলেছিলেন, কি করবেন, উপায় তো নেই, এখানে শুয়ে রাতটা কাটিয়ে দিন। সামান্য খাদ্যও মিলেছিল। ক্লান্ত হয়েই ছিলাম, শুয়ে পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আলো ছিল না, পাখা ছিল না। না থাক, মেঘ কেটে চাঁদ উঠেছে, ঝড় থেমেছে, একটু একটু শীত ধরা ধরা হাওয়া দিচ্ছে। রাত্রি গভীর বলে মনে হলো। ঘরে একটা হেরিকেন জ্বেলে দিয়েছিলেন মাস্টার, সেটা নিভে গেছে। একটা খোলা জানালা দিয়ে দুধের মতো সাদা জ্যোৎস্না এসে মেঝের ওপর স্থির হয়ে পড়ে আছে। শান্ত পৃথিবী। এই ঘন্টা কয়েক আগে যে এত বড় প্রলয়ের মতো ঝড় হয়ে গেছে, সে কথা কে বলবে? আমোদপুর স্টেশনের সাইডিং লাইনে কোনো একটা ইঞ্জিনের স্টিমের একটা না শোঁ শোঁ শব্দ বেজে চলছিল। তার সঙ্গে আরও কিছু, অর্থাৎ আরও শব্দ ছিল। ইঞ্জিনের হুইসেল দিয়ে স্টিম বের হচ্ছে, বোধহয় যার জন্য এক টানা কোঁ বা পোঁ শব্দ মিলে রয়েছে। আরও শব্দ রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে আরও কিছু আছে। কানটাকে যথাসাধ্য খাড়া করলাম, অর্থাৎ সজাগ বা সতর্ক, বুঝতে পারছি না। একটা পেঁচা ডেকে গেল, দুটো কুকুর যেন কাঁদছে, অনেক দূরে, যেন অনেক লোকের সাড়া। হ্যাঁ, অনেক লোকের সাড়া। এই অনেক কিছুটা যেন অনেক লোকের সাড়া, যেন অনেক দূরে অনেক লোক একসঙ্গে হয়তো জটলা করছে, নয়তো গান টান করছে। যেমন ধর্মরাজ পুজোয় কি গাজনে ভক্তরা মিলে বোলান গান করে। মনে পড়ল, ছেলেবেলায় মনসার ভাসান গান শুনতাম। তাতে বেহুলা কলার মান্দাসী লক্ষিন্দরের দেহ নিয়ে নদীতে ভেসে যেত। তাই বর্ণনা করে 5-6 জন গায়ক গান গাইতো। জলে ভেসে যায় রে সোনার কমলা, আর দল শুধু সুর ধরে গেয়ে উঠত, আহা, কলার মান্দাসখানি নদীতে উছলা, মান্দাস উল্টে দিতে হাসে খলা খলা, অগো জলে ভেসে যায় রে, অগো। এতে একটা হাঁক দিয়ে খপ করে থেমে যেত। পাশের বিছানায় ভাইপো বসে ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে, জল ঝড় সর্বনাশের মাতন থেমে গিয়ে এখন জমিয়ে ঘুম দেবার রাত, অর্থাৎ সেই আবহাওয়া হয়েছে। আমিও চোখ বুজতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। জানালা দিয়ে ওই অনেক দূরের বোলান গানের মতো বহু লোকের সমবেত কণ্ঠের একটা কিছু আমাকেই ডাকছে বলে মনে হলো। ওরা ডাকুক বা না ডাকুক, আমার মনে হলো আমাকেই ডাকছে, বা এই ডাক কিসের সেটা জানা উচিত। অবশ্যই উচিত। আস্তে আস্তে জানালা ধারে এসে দাঁড়ালাম। জানালার বাইরে পৃথিবী কি আশ্চর্য সুন্দর বলে মনে হলো। ধবধবে জ্যোৎস্নায় ভিজে ভিজে বৈশাখ মাসের ফসলহীন মাঠটিকে আশ্চর্য সুন্দর নরম মনে হচ্ছে। ঠিক যেন সদ্য স্নান করা, থান কাপড় পরা পুজো বাড়িতে গিন্নিবানির মতো লাগছে। মাথার উপরে
আবহমণ্ডলের বায়ুস্তর, তার উপরে আকাশ একেবারে ধোয়া মোছা হয়ে তকতক করছে। নীল নির্মল আকাশে আধখানা চাঁদ ঝলমল করছে। দেখা যাচ্ছে একেবারে সেই দূর দিগন্ত পর্যন্ত। দক্ষিণ দিকে, পশ্চিম দিকে আমোদপুরের বসতি আজকাল অনেক বড় বড় হাল ফ্যাশনের পাকা বাড়ি তৈরি হয়েছে। সেগুলো জ্যোৎস্নার মধ্যে নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে। ওই দিক থেকেই আসছে সাইডিং লাইনের ইঞ্জিনিয়ার, স্টিম এবং চাপা হুইসেলের শব্দ। কিন্তু ওই অনেক মানুষের সারার মতো শব্দটা তো এদিক থেকে আসছে বলে মনে হচ্ছে না। উত্তর এবং পূর্ব দিকে একেবারে খোলা মাঠ, উত্তর দিকটায় অনেক দূরে গ্রাম, পূবে খানিকটা খোলা প্রান্তরের পর আগয়া, নদীর ধারে জঙ্গল, রেলের ব্রিজ। ওদিকে তো জনমানবের সঙ্গে এই রাতে একসঙ্গে এত মানুষের সারা আসার কথা নয়। এককালে ডাকাতেরা জমায়েত হতো অগয়ার ধারের জঙ্গলে। তারও আগে লোকে বলে আগয়ার বটতলায় নাকি ধর্মরাজের সভা বসত। বটগাছে নাকি 500 বছর বয়স, কেউ কেউ বলে কারো বেশি, আবার অনেকে বলে না না শখানেক, মানে 100 বছর হবে। তা যতশো বছরই হোক, বটগাছটা বিরাট, মূল কাণ্ডটা তো আর নাই। কোন কালে সেটা নষ্ট হয়ে গেছে। এখন গাছটার কাণ্ড যেটা, সেটা নামান ছেলেবেলা দেখেছি। দিনে দুপুরবেলাতেও অন্ধকার থমথম করতো গাছতলায়, এবং লোকে বলতো গাছতলায় বড় বড় সাপ আছে, পোকামাকড়ের তো অন্ত নেই। সারাটা গাছে ডালপালা ধরে ঝুলতো দুশো বাদুড়। সন্ধে হলেই তারা আকাশে উঠত, আর গাছের ডালে ডালে নৃত্য শুরু হতো তাদের, মানে ভূতদের। আমি জানি না এরা কোন ভূত, অর্থাৎ ভেজালহীন আসল মানে খাঁটি জাত ভূত, না মানুষ মরা ভূত। কেউ কেউ বলতো ওই বাদুরগুলোই ভূত। ভূত টুত নাচে না, রাতে বাদুরগুলো ওড়ে, চেঁচায় আর খেয়াখেয়ি করে। আবার এই গাছটাই ছিল অরণ্য ষষ্ঠীর ষষ্ঠীপুরীর আস্তানা। জ্যৈষ্ঠী মাসে 2-4খানা গ্রামের মেয়েরা গয়না কাপড় পরে ছেলেদের সঙ্গে নিয়ে ষষ্ঠী বুড়ির পুজো দিয়ে যেত। গাছটার গুঁড়িতে হলুদ সিঁদুর লেপে দিয়ে তাল শাঁস, আম, কাঁকুর, খেজুর, জাম, ছোলা ভাজা, মিষ্টি ভোগ দিয়ে গাছকে গামছা পরিয়ে বাড়ি ফিরে যেত। গাছটা এখন মরমর হয়ে রয়েছে, সেখানে এদিক থেকে আওয়াজ কী করে আসবে? হঠাৎ জানালার বাইরে মাঠের ওপর যেন অকস্মাৎ একটি লোককে দেখা গেল। একটা মেয়ে লোক, বেশ একটা মিষ্টি চেহারার, চোখে কাজল, গৌরবর্ণ রঙের উপরেও হলুদ হলুদ আভা, হাতে শাঁখা, বেশ ঝলমল করে কাপড় পরা চমৎকার মেয়ে। তার পিছনে মুহূর্তে যেন আর একজন মাটি খুঁড়ে উঠে দাঁড়ালো। লোকটির ন্যাড়া মাথা, গলায় গুলঞ্চ ফুলের মালা, পরনে থান কাপড়। চেহারাটা ভালো নয়, কিন্তু খারাপ লোক বলে মনেও হলো না। আমাকে ইশারা করে ডাকলো, হাত নেড়ে নেড়ে ইশারা। আমি তাদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ যেন অনেকটা অভিভূত হয়ে গেলাম। ভালো করছি কি মন্দ করছি এ বিচারের কথা যেন ভুলে গেলাম, এবং একটা অজ্ঞাত আকর্ষণে আকৃষ্ট হয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বাইরে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম সেই অনেক লোকের কলরব যেন মুহূর্তে স্পষ্টতর হয়ে উঠল, এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এই কলরব ও গায়ে হোক আর মন্ত্রপাঠই হোক, আর কোনো বিচিত্র আলোচনা বাসরই হোক, এটা ওই পূর্ব দিক থেকেই আসছে, অর্থাৎ আগয়ার জঙ্গলের দিক থেকে। সেই দিকে তাকালাম। ওদিকে মেয়েটি এবং লোকটি এগিয়ে এসে বললে, নমস্কার। আমিও প্রতি নমস্কার করলাম। লোকটি বললে, আসুন। সঙ্গে সঙ্গে মেয়েটি বললে, আমাদের সঙ্গে। বলে তারা চলতে লাগলো। আশ্চর্য, আমিও চলতে লাগলাম। চলছি তো চলছি, হঠাৎ মেয়েটি বলল, কোনো ভয় নেই আপনার? লোকটি বললে, খুবই দুঃখিত আমরা, এই এত রাতে আপনাকে কষ্ট দিলাম। মেয়েটি বলল, কি করব বলুন, দুর্ঘটনার উপর তো হাত নেই।
লোকটি বললে, আপনি খুব ভাগ্যবান বুঝেছেন, তা নইলে। মেয়েটি ধমক দিয়ে বলল, চুপ করো, কোনো বুদ্ধি নেই তোমার। লোকটি বললে, কেন কেন, ভয় পেয়ে যান যদি? এবার আমি জিজ্ঞেস করলাম, ভয় পাবো কেন? ভয় তো পায় লোকে, অনেক কারণে পায়। এবার আমার চমক ভাঙল, মনে পড়ে গেল গয়েশ্বরী দেবীর এজেন্টের কথা, সেই নায়েব গোমস্তা জাতীয় জীবটি যে হ্যাঁ হ্যাঁ করে হাসত। এরা আবার তাদের কেউ নাকি? আমার উপর এদের নজরের কথা তো জানি। বলেছি, ভূত ঝুট হ্যায়, ভয়ের মধ্যে ভূতের বাস, নইলে ভূতের কোনো পাত্তা নাই। তাই এরা দুজনেও তাই নাকি? মনে পড়ে গেল দশরথ রাজার বড় ছেলের নাম। মনে মনে বললাম, রাম 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 রাম, জয় রাম জয় রাম। ভূত আমার পুত, পেতিনী আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, আমার করবে ওরা কি? আমি মনে মনে বললাম। ওরা কিন্তু দুজনে খিলখিল করে হেসে উঠল। মেয়েটি হাসলে খিলখিল শব্দে, লোকটা হাসলো খ্যা 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 খ্যাক খ্যাক করে। আমি চমকালাম এবং প্রায় নিশ্চিত করে বুঝলাম যে এরা মানুষ মরা তাঁরা নন, এরা হলেন জাত তাঁরা, নন্দী মহারাজের বইয়ের বকুল ফুলের বোনপো বউ, কাকার শালা, মামার মেশুর, পিসের জাত ভাই। ভয় এসে গেল। বাতাস দিলে পাতা যেমন দোলে, ঠিক তেমনিভাবে ওদের হাসির হাওয়ায় আমার মনের পাতা ভয়ের দোলায় দুলল একটু। তবু আমি সাহস সঞ্চয় করে বলতে গেলাম, হাসছো কেন তোমরা এমন করে? আমি কিছু বলবার আগেই লোকটি বললে, জয় রাম সীতারাম রামকালীবাবু, রামজির দোহাই, আপনার কোনো ভয় নাই, আমরাও তো ভয় পাই না। আমি বলতে গেলাম, তবে আপনারা সেই আদি ও অকৃত্রিম। মেয়েটি তার আগেই বলল, হুম হুম, আমরা তাও নই, আমরা ভূত মানে অপদেবতাই নই রামকালীবাবু, আমরা হলাম। লোকটি বললে, উপদেবতা। মেয়েটি বললে, এক নম্বরের মুখ্য তুমি, অপতি উপতি তফাৎটা কি? যা অপ তাহাই উপ, লালমুখ, বাঁদর আর মুখ পোড়া হনুমান, এই তো। লোকটি বললে, তাহলে? মেয়েটি বললে, আমরা হলাম শিডিউল্ড দেবতা। এইবার আমার বিস্ময়, এরকম কথা কখনো শুনিনি। শিডিউল্ড কাস্ট আছে, কিন্তু দেবতার বেলায় এরকম তো শুনিনি। মেয়েটি বলল, হ্যাঁ, তপশিলি দেবতা বলতে পারেন। ও তপশিলি, আমি ট্রাইবাল, মানে আদিবাসীর মতো, আদিবাসী দেবতা। হাঁ করে চেয়ে রইলাম তার দিকে। সে বললে, ও হলো ধর্মরাজের দেবাংশী দেবতা, আর আমি হলাম মা ষষ্ঠীর সখী দেবতা। আমরা ভূত নই, আমাদের পুজো হয়। হ্যাঁ, তা হয়, মনে মনে স্বীকার করতে হলো, তা হয়। 12 মাসে 13 ষষ্ঠী, তেলে হলুদে ডগমগে চেহারা, চোখে কাজল, হাতে ঝিনুক, পরনে ঢেলা পরা শাড়ি। মা ষষ্ঠী মাসে মাসে আসেন, কখনো অরণ্যে, কখনো পুকুর নদীর ঘাটে নামেন, পাড়ের 7 পুত্র কোলে করে, নিজের 7 পুত্র পিঠে করে। মা ষষ্ঠী সন্তানবতী মায়েদের আর ছোট খোকা খুকিদের দেবতা। মেয়েরা উলু দেয়, ব্রত কথা শোনে, ছেলেরা প্রসাদ পায়। আর ধর্মরাজও আসেন বৈশাখ মাসের পূর্ণিমায়। ড্যাং ড্যাং ড্যাডাং ড্যাডাং ড্যাং ড্যাং ড্যাডাং শব্দে ঢাক বাজে, ভক্তরা নাচে, জয় ধর্মরাজ ওহে, গুলঞ্চ ফুলের মালা গলায় পরে। পণ্ডিতেরা বলে ধর্মরাজ আসলে হলেন অমিতাভ বুদ্ধ, অহিংসার প্রেমের অমৃত তাপস, সাক্ষাৎ 10 অবতারের অন্য অবতার। কিন্তু আশ্চর্যভাবে আমাদের দেশে বটতলায় কি অশ্বত্থ গাছের তলায় পাথর হয়ে বসে আছেন অহিংসার তপস্বী পাথর বামুন দেবাংশীদের পাল্লায় পড়ে পাঁঠা খাচ্ছেন, বাতের তেল, হাঁপানির কবচ, চোখের অসুখের আঞ্জন দিচ্ছেন। কথাগুলো তো মিথ্যে নয়। তাঁদের প্রতাপ খুব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী থেকে কম নয়। অবশ্যই একালে সরস্বতী ঠাকুরনের নাম একসঙ্গে কারোর সঙ্গেই করা যায় না। তবে গ্রীষ্মে রাত্রে
অচেনা অজানা জায়গায় অন্তত পাড়া গাঁয়ে শুনেছি কি রাতে মাঠের পথে যাবার সময় মা মনসাকে হেলা করা যায় না। এইসব সত্যি কথা, কিন্তু ধর্মরাজের দেবাংশী আর মা ষষ্ঠীর জয়া বিজয়ার কেউ একজন অকস্মাৎ জোট বেঁধে এই নিশুতি রাতে আমার কাছে কেন রে বাপু? উনি তপস্বিনী দেবতা, ইনি ট্রাইবাল আদিবাসী দেবী। দুইজনে খাঁচার পাখি আর বনের পাখির মতো কি মনে করে মিলেছেন? আর এত মানুষ থাকতে আমার কাছেই বা কেন? মানে করবা মাত্র সঙ্গে সঙ্গে উত্তর পেলাম সেই শিডিউল দেবতা অর্থাৎ ধর্মরাজ ঠাকুরের দেবাংশী বেশ একটু বিরক্তির সুরে বললেন, আসেন না কেন মশাই, ঠিক ঠাউরে গেলেই বুঝতে পারবেন, চোখে দেখবেন, কানে শুনবেন। মা ষষ্ঠী জয়া বা বিজয়া? আমার ভাবনা শেষ হতে না হতে মেয়েটি হেসে বললে, আমি হলাম ষষ্ঠী বুড়ির মেয়ে, মানে বুড়িকে হাত ধরে ধরে নিয়ে বেড়াই। তারপর মেয়েটি বললে, নতুন দেবাংশীর কথায় কিছু মনে করবেন না, বয়স হয়েছে, তাছাড়া মানুষটার একটু গোয়ার গোবিন্দ। আজকের তো কথাই নেই, অক্ষয় বট্টোপাধ্যায় মশাই মারা যাচ্ছেন, আমরা নিরাশ্রয় হচ্ছি। এখন কোথায় যাব, কি হবে, কি করব, আমাদের আর ভাবনার শেষ নেই। আমি বললাম, অক্ষয় বট্টোপাধ্যায়? হ্যাঁ, তাকে আপনি তো চেনেন, কতবার তার পাশ দিয়ে গেছেন, তার কাছে বসেছেন, তাকে নিয়ে কত ভাবনা ভেবেছেন। আগায়া নদীর ধারে সেই আদিকালের বুড়ো বটগাছ, যে দেহ পাল্টে পাল্টে কাণ্ড মরে গেলে ঝুড়ি নামিয়ে তাকেই কাণ্ড করে বেঁচেছিল। এক সময় হয়েছিল 7 বক্ষ মহাবট, রাবণ হয়েছিল 10 মুণ্ডু রাবণ, আর আমাদের 7টা ঝুড়ি কাণ্ডের 7 ছাতি নিয়েই হয়েছিল মহাবট, অক্ষয় বট। এখানে তার হয়েছিল একটি কাণ্ড, বাকিগুলো সব থ্রম্বোসিস হয়ে প্যারালিসিস হয়ে শুকিয়ে গেছে। আজ এই প্রলয় ঝড়ে সেই শেষ দেহটিও সমূলে উৎপাটিত হয়ে ধরাশায়ী হয়েছেন। নতুন দেবাংশী বললে, ভালো মন্দ অনেক খেয়েছে, সেই বসুমতীর বুকের মধ্যে শেকড় চালিয়েছে, পাথর ফাটানো শেকড়, তার ওপর বড় ঘরের ছাওয়াল তো, সজনে নাজনে শ্যাওড়া ফ্যাওড়া তো নয়, বট। শেকড় গাড়লে তো বাস, মানুষের কুরুল না ঠেকলে চক্ষু বুঝে 100-150 বছর। বুঝেছ? তপস্যও তো আছে, মহাবীক্ষীর মহাপেরাণ ঠিক জানতে পেরেছে তুমি মশাই আমোদপুরের এই গাট সাহেবদের কিরুম গো? মেয়েটি একটু হেসে বললে, নেহাত পাড়াগেই ভূত তুমি। এই কালে মানুষগুলো চন্দ্রলোকে যাচ্ছে, আর তুমি রানিং রুম কথাটা মনে রাখতে পারো না? হুম, এত সব মনে থাকে না আমার। আমি বাবার পেশা দিই মদ পাট ভাং টাং খাই, আর ধরম বাবার সেই ঘোড়াটা, যেটার ডান পাটা লটর পটর, বাঁ পাখান খোঁড়া, ধরম বাবার ঘোড়াটা চারিয়ে আনি, আর বাস। মেয়েটি বললে, তা নইলে তোমার এমন দুঃখের দশা কেন হবে বলো? মানুষ দেবাংশী দিব্যি ধরমধারার আশীর্বাদ দিয়ে পা ফোলা গোদের ওষুধ বেচে টাকার কাঁড়ি করলে, দালান কোঠা বানালে, আর তুমি? মা গো, চেহারা দেখলেই মনে হবে উপদেবতা না হয় অপদেবতা, হয় ট্রাইবাল নয় অচ্ছুত, মানে শিডিউল। বলুন, আপনিই বলুন। শেষ কথাগুলো বললে আমাকে। আমি বললাম, আমি কি বলবো বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তাহলে শুনুন, ব্যাপারটা স্পষ্ট করে দিই। মেয়েটি মাথার উপর টানা আধা ঘোমটা একটু টেনে দিয়ে বললে, ওই যে অক্ষয় বট্টোপাধ্যায়, আজকের যে প্রলয়ঙ্কর ঝড়টা গেল, যে ঝড়ে আজ 3টে গাছ উপড়ে পড়েছে রেল লাইনের উপর, দার্জিলিং মেল, দানাপুর এক্সপ্রেস, রামপুরহাট প্যাসেঞ্জার, বারাউনি প্যাসেঞ্জার আটকে পড়েছে, গোটা এলাকাটার ইলেকট্রিক লাইন ছেড়ে বিলকুল অন্ধকার করে দিয়েছে, হাজার কত ঘরের চাল উড়েছে, মানুষ মরেছে, জখম হয়েছে সেই ঝড়ে ওই অক্ষয় বট্টোপাধ্যায় সশব্দে উৎপাটিত হয়ে ধরাশায়ী হয়েছেন।
ধরাশায়ী হয়েও একেবারে মরে কাঠ হয়ে যাননি। এখনও পাতা সবুজ আছে, শিকড়গুলো ছিঁড়ে গিয়েও সতেজ আছে। তার হাড়গোড় ডালপালা অনেক ভেঙেছে, একেবারে শিকড়গুলো আকাশের দিকে তুলে মাটির উপর মাথা আর শীর্ষদেশের ডালপালা গুঁজরে পড়েছেন। সে ভীষণ শব্দ হয়েছিল, শুনতে পাননি? বললাম, না। আমাদিকে ঝড়ের ঠিক আগে বলেছিলেন, তোমরা খুব সাবধান। তা সাবধান হয়ে হবে কি? একেবারে ডিগবাজি খেয়ে চিৎপটাং। বুড়ো বয়সে এই মরবার আগে আসপদ্দার কাণ্ড দেখো তো। তার ফল লাউ হাতে হাতে। মেয়েটি বললে, তুমি থামো, আমি বলি। ঝড়ে উপচে পড়ে উনি অজ্ঞান হয়েছিলেন। তার সঙ্গে ভীষণ হতাহতের ঘটনা, বিপর্যয়ের কাণ্ড। গাছে প্রায় পোকামাকড় ছিল ৮-১০ হাজার, সাপ ছিল গোটা ১২, বিচে ছিল ২৭টা, আর মানুষ মারা ভূত ছিল ৫ জন। একজন গলায় দড়ি, তিনি এই গাছের ডালে গলায় দড়ি দিয়েছিলেন। একজন ঠাঙারের হাতে মরা রাহি গলা কাটা ভূত, একজন ঠ্যাঙারে ভূত, সে ঠেঙি মানুষ মারত। একজন হলো রাজনৈতিক নেতার ভূত, তিনি পাশের গাঁয়ে বক্তৃতা দিতে এসে হার্ট ফেল করে মরেছিলেন। আর একজন কেঁচো পেতনি, সে বেঁচে থাকতে রাত্রে এই গাছের ডালে চড়ে ডাল দুলে লোককে ভয় দেখাতো। হঠাৎ পা পিছলে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। এছাড়া ছিল অসংখ্য বাদুড়, সেগুলোও হলো ওই ষষ্ঠী বুড়ির ষষ্ঠীচ্ছা, যারা ষষ্ঠীর প্রসাদে মায়ের কোলে জন্মে ছেলে বয়সে মরে ভূত হয়ে ফিরে এসেছে ষষ্ঠীর কাছে। ওই ডালে ডালে শুকনো হাড় জিরে জিরে ছেলের মতো চেঁচাচ্ছে আর নিচু মুখ করে গাছের ডাল আঁকড়ে ঝুলছে। মনে হচ্ছে ওরা বাদুড়, কিন্তু বাদুড় ওরা নয়। বাদুড়ের চেয়েও বেশি আছে চামচিকে। বট গাছের গায়ে মরা ডালে গর্তে গর্তে অসংখ্য চামচিকে। ওরাও তাই, ওরা হলো পঞ্চতন্ত্রের সেই অনাগত বিধাতারা, অর্থাৎ যারা পরে জন্মাবেন। মা ষষ্ঠীকে তো এরপর মুঠো মুঠো ছানা দান করতে হবে। মেয়েটি বললে, এরা সব মরে একাকার হয়ে গেছে। বেঁচেছি দেবতা, সে ট্রাইবাল হই আর সে ডুল হই, যাই হই, দেবতা বলেই আমরা বেঁচেছি। এখন ওর জ্ঞান হতে উনি বললেন, কে বেঁচে আছে? আমরা দুজন গেলাম, বললাম, আমরা আছি। উনি বললেন, হ্যাঁ, তোমাদের থাকবার কথা বটে। তা দেখো, আমার শেষকাল উপস্থিত, আমি মরব। এখন আমার শেষ ইচ্ছা তোমরা পূরণ করো দেখি, অনেক পূর্ণ হবে তোমাদের। আমি বললাম, কি বলুন? উনি বললেন, আমোদপুর ছোট লাইনের গার্ডদের রানিং রুমে রামকালী শর্মা নামক একজন ব্যক্তি আছেন। তিনি আজ ওখানে এই ঝড়ের জন্যই আটকে গেছেন। তাকে ডেকে আনা শেষ কথা তাকে আমি বলে যেতে চাই। গতবার এই ছোট লাইনেরই ও প্রান্তে ঘাটভুবনপুরে গয়েশ্বরী ঠাকুরানীর বাপের শ্রাদ্ধের দিন গয়েশ্বরীর লোকেরা ট্রেনে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। তিনি তাদের কথা লিখেছেন। গয়েশ্বরীদের কাল যেতে বসেছে, লোকে তাদের উড়িয়ে দিচ্ছে, উড়েও তারা যাবে। ফুৎকারে যেমন শিমুল ফল ফাটার ছোট ছোট টুকরো উড়ে যায়, তেমনিভাবেই উড়ে যাবে। তবু তারা ওই লেখায় থাকবে। সুতরাং তাকে ডেকে নিয়ে এসো। তোমাদের কথা এবং আমার কথাও আমি তাকে বলে যেতে চাই। মেয়েটি বলল, তিনি আপনার পথ চেয়ে রয়েছেন, তার কথাতেই আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি। বললাম, আর কত দূর যেতে হবে? নতুন বললে, তা দূর একটু আছে গো, এক কাজ করো না। বললাম, কি? চোখ বন্ধ করো, তারপর মনে করো তুমি যেন ঘুমিয়ে গেছো। সে কি, আমাকে তুলে নিয়ে যাবে নাকি? দেখো না, এই ফুসমন্তরের চোটে কি হয় দেখো না। মনসার কথাই শোনোনি? তুলোর চেয়ে হালকা হওয়া, বাটুলের মতো গড়িয়ে সুরিয়ে গোল হওয়া, আর সাপেদের ফনায় ভয় করা, তেমনি করে ভয় করো, বুঝলে? বুঝতে না বুঝতে পা দুটো যেন মাটি ছেড়ে শূন্যে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে মনে হলো শোঁ 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 শোঁ, বেশি না, গোটা চারেকবার। তারপরে মাটিতে পা ঠেকল। লোকটি ঘাট থেকে নামালে আমাকে। আমার হাত ধরে মেয়েটি বললে, আমরা এসে গেছি, চোখ খোলো। চোখ খুলে অবাক হয়ে গেলাম।
এ কি আগায়ার জঙ্গল নাকি? কোথায় জঙ্গল, কোথায় উপচে পড়া বৃহৎ বট? এই যে ভেঙে পড়া এক ভাঙা ঠাকুরবাড়ি, বিরাট এক প্রাচীন ঠাকুরবাড়ির ধ্বংসস্তূপ, পাশেই এক কানায় কানায় ভরা নদী, বাঁধানো ঘাট, নাট মন্দিরে আশ্চর্য এক বুড়ো মাথা ফাটিয়ে হাত ভেঙে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় শুয়ে আছেন। তার মাথার কাছে হলুদ রঙের কাপড় পরা আদ্যিকালের বদ্যি বুড়ি, তার গায়ের রং সোনার রং, সোনার বর্ণ, পরনে লাল পেটিকরদের শাড়ি, হাতে শাঁখা, তালপাতার তৈরি পাখা নিয়ে হাওয়া দিচ্ছে বসে, আর মিটমিট করে তাকাচ্ছে। আর বুকের কাছে বসে ন্যাড়া মাথা, গেরুয়া পরা এক বৃদ্ধা। এদের চিনতে দেরি হলো না, একজন ষষ্ঠী ঠাকুরুন, অন্যজন ধর্মরাজ। এরা ছাড়া সে প্রায় শতখানেক কি তারও বেশি মানুষ। সে কাচ্চা, বাচ্চা, বুড়ো, জোয়ান, নানান বয়সী, নানান জাতির মানুষ ঘিরে বসে আছে আর কাঁদছে। দৃষ্টি আরও পরিষ্কার হতেই দেখি আজকের ঝড়েই এই পুরনো মন্দিরটা ভেঙে চাপা পড়ে কত মানুষ যে মরেছে সে আর গুণে শেষ করা যায় না। ওরে বাপরে, চারপাশে ছড়িয়ে পড়ে আছে সেই আশ্চর্য বিশালাকার আহত রক্তাক্ত দেহ। বৃদ্ধ আমাকে দেখে বললেন, আসুন, কোনো ভয় করবেন না। আমি গয়েশ্বরী নই, আমি অক্ষয় বট। আমি ধীর, আমি স্থির, আমি মহাবলী অথচ মহাশান্ত। আমার ধর্ম ছায়া বিতরণ, আশ্রয় দান। আজ আমার শেষ দিন, শেষ ক্ষণ। বৃদ্ধের সেই কণ্ঠস্বর অতি আশ্চর্য এবং বিস্ময়কর, গম্ভীর অথচ মিষ্ট, স্পষ্ট এবং ধীর। আজ এই শোকাবহ ঘটনার জন্য আমি খানিকটা দায়ী। সেসব কথাই আপনাকে বলে যাবার সময় ও সুযোগ পেয়ে শোচনীয়ভাবে অপঘাত মৃত্যু হওয়া সত্ত্বেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনার কাছে আমি হার স্বীকার করে যাচ্ছি, আমরা পরাজিত। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। কি বলছে, কিসের পরাজয়? বৃদ্ধ বললে, মৃত্যুর জন্য দুঃখ নাই, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। তবে বেঁচেছি তো কম দিন নয়, অনেক দিন। এই অনেক দিন ধরেই তোমাদের আমরা ছায়াদান করি, ফল দান করি। তোমরা আমাদের দেবতা বলে পূজা করো, দেবতারা আমাদের আশ্রয় নেয়। ভূত, প্রেত, পেতনি এসবের কথা বলে কাজ নেই। মরার পর তাদের গ্রাম শহরই হলো গাছের ডালপালা। হঠাৎ একটু থেমে থেকে যেন কথাবার্তার সুর পাল্টে দিয়ে হালকা পলকাভাবে বললে, সোজা করে বলি শোনো, আমি আগয়ার ধারের বুড়ো বট। আমি যখন জন্মাই তখন কালটা বোধহয় মুসলমান আমল। এই যে আগয়া নদী এবং এর আশেপাশে সব ছিল খুব নির্জন। দেশের লোকসংখ্যা ছিল কম। এখানে ওখানে ছোট ছোট 2-10খানা ঘরওয়ালা 2-1খানা গ্রাম ছিল। এই যে পাকা রাস্তাটা, এটা চিহ্নই ছিল না, তবে পায়ে হাঁটা পথ ছিল। এই জঙ্গলে নদীর ধারে ছিল বুনো শুয়োর, আর ভিতরে ছিল খরগোশ, সজারু, 2-1টা বাঘ কখনো সখনো আসতো। সাপ ছিল বিস্তর, আর পাখি ছিল অনেক। গাছের মধ্যে গাছ বেশিরভাগই ছিল অর্জুন। প্রতি বর্ষায় হাজার হাজার চারা হতো। এরই মধ্যে জন্মালাম আমি। এখানে আগয়া নদীর ধারে কতগুলো কালো মোটা মোটা পাথর ছিল মাটির সঙ্গে। মাটির গড়নই এমনই, এখানে ওখানে পাথর আছে, দেখেছো তো? ঠিক তেমনই। সেই পাথরের উপর একটা পাখি একাধারে আমার পিতা মাতার বীজটিকে খেয়ে এখানে বসে বিষ্ঠা ত্যাগ করেছিল। সেই বীজকণা থেকে আমি জন্মিয়ে আস্তে আস্তে ওই অর্জুন গাছের জঙ্গলের মধ্যে বেড়ে উঠেছিলাম। তখন আমি প্রায় 3-4 হাত লম্বা হয়েছি। চারপাশে তখন 3টে শাখা মেলেছি। এই সময় একদিন কাঁদতে কাঁদতে এলো একটি অল্প বয়সী মেয়ে। তার ছেলে মেয়ে হয়ে মারা গেছে। ছেলের সুখে কাঁদবার জন্য এসেছে এই নির্জনে। এসে পাথর দেখে বসলো।
এই পাথরে একেবারে আমার গোড়ায় কাঁদতে লাগলো। ভর্তি দুপুরবেলা, গরমের সময়, আমি তখন ছোট গাছ। আমার একটুখানি ছায়া তখন, সেই সেই ছায়াতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেল। ঘুমিয়ে স্বপ্ন দেখল যে যে বটগাছটির ছায়ায় শুয়ে আছে, তার কচি ডালগুলোর ডগায় ডগায় যে থোকা থোকা বটফল ধরে আছে, সেগুলো আসলে বটফল নয়, ওগুলো সব হলো ছেলেপুলে। হাওয়া লেগে ডাল দুলছে, সঙ্গে সঙ্গে ছেলেপুলেগুলোও দুলছে। তা দেখে ওই মাটির মনে হলো যেন ছেলেগুলোকে নিয়ে দোল দিচ্ছি আমি। ঘুমের ঘোরেই মেয়েটি ফোঁপাতে লাগলো। আমি সেই আহত রক্তাক্ত দেহ বুড়ো, সেই বটগাছের আত্মা বললে, বুঝেছ? আমি তখন সেই কালের সেই আমি তাকে বললাম, দেখো, তুমি এক কাজ করো, কাল এখানে আমার গোড়ায় আবার এসো, স্নান করে পুজো সাজিয়ে এসো। এসে তুমি যে দেবতা বা দেবী, ছেলেপুলের দেবী, তাকে পুজো করো, বুঝেছ? আমি সেই ঠাকুরকে ডেকে রাখবো। মেয়েটি বললে, বেশ, বুঝেছি। সে কাল সহজেই এসব কথা বিশ্বাস করতো তখন। আলো দেয় সূর্যি ঠাকুরুন, জ্যোৎস্না দেয় চন্দ্র ঠাকুর, জল দেয় ইন্দ্র রাজা, আগুন দেয় অগ্নি, ধন দেন লক্ষ্মী মা, বিদ্যে দেন সরস্বতী মা। তখন ছেলে মেয়েও নিশ্চয়ই কোনো না কোনো দেবতাই দেন। আমি মনে মনে তাকে ডাকতে লাগলাম। আহা, মেয়েটির বড় দুঃখ। ছেলে মেয়ে দেবার ঠাকুর বা ঠাকুরুন, তুমি বাপু দয়া করে এসো। মেয়েটি কাল পুজো আনবে, তুমি পুজো নিয়ে ওকে দয়া করে একটি ছেলে দিও। আমি বললাম, হে দেবতা, দয়া করো। স্বর্গ থেকে এক বুড়ি এলো, হলুদ মেখে কাজল পরে। সেই বলে যে হলুদ ঘুটঘুটে, কাজলে ভুটভুটে, সিঁদুরে সুটসুটে। ঠিক তাই। বুড়ি বললে, আমি এসেছি। আমি হলাম স্বর্গের দেবতার দাই। আমি ছেলেপিলেদের দেবতা। স্বর্গের ইন্দ্রবাজারের ছেলে জয়ন্তের আঁতুড়ে আমি ছিলাম। মা দুর্গার গড়া পুতুল যখন জ্যান্ত হয়ে কেঁদে উঠল, তখনও আমাকে ডেকেছিল। গণেশকে তুলে আমি দুর্গা মায়ের কোলে দিলাম। আমার নাম ষষ্ঠী ঠাকুরুন। আমি পৃথিবীতে 12 মাসে 13 বার আসি। কখনো আসি অরণ্যে, কখনো পুকুরে, নদীর ঘাটে, কখনো কিছুতে, কখনো মিছুতে। তাই এই জ্যৈষ্ঠ মাসে তোমার এই গাছতলায় এসে পুজো নিয়ে যাব, আর মেয়েটির ছেলে হবে। এই বলে সে চলে গেল। আর তারপর আমি যত বড় হলাম, তত ডালপালা মেললাম, ছায়া বড় হলো, নানান পশু পক্ষী এসে আশ্রয় নিল। তারপর অনেক দিন পর এলো ধর্মরাজ। ধর্মরাজকে নিয়ে এলেন এক সন্ন্যাসী। সন্ন্যাসী ঠাকুরটি তকতকে গাছতলা নির্জন স্থান, তার অরণ্য অরণ্যভাবে ঠাঁইটি দেখে বাসা গড়লেন। ঠাঁইটি মানে আমার তলদেশটি আরও ঝকঝকে তকতকে হলো। বেদি বাঁধালো, মাটির বেদি, ঢেলা, চামুন্ডা, জুটলা, যত সব নিকেজ মানে বেকার বাউন্ডুলে লোক এসে জমে গেল বাবা সন্ন্যাসীকে ঘিরে। গাঁজা ভাং খেতে লাগলো, আর যারা কাজ করে তাদের কাছে গিয়ে দেবতার নাম দিয়ে মাতব্বরি করতে লাগলো। রামকালীবাবু, আজ আর তোমার কাছে লুকোবো না, স্বীকার করবো সত্য কথা। দেবতা কেউ চোখে দেখেনি, স্বর্গে কেউ যায়নি, কেউ স্বর্গ থেকে আসেনি, কিন্তু দেবতা, স্বর্গ, পরকাল আর ভূত এরা জীবন্ত। মানুষের রাজ্যে আশ্চর্যভাবে এক অদ্ভুত সাম্রাজ্যবাদ বিস্তার করে বসে আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ, গণেশ, কার্তিক, গাজনের শিব, ধর্মরাজ, মনসা, ষষ্ঠী, সুন্দরবনের বাঘের ঠাকুর, কোথাও ভাল্লুকের ঠাকুর, ঠাকুরের যে 36 কোটি বংশাবলী, এই সব ভুয়ো, সব ভুয়ো। ভালো মানুষ, সহজ মানুষেরা এককালে আলো যে দেয় তাকে দেবতা ভেবেছে, জল যে দেয় তাকে দেবতা ভেবেছে। এমনি করে যা কিছুর কারণ খুঁজে না পেয়েছে তাই ধরে নিয়েছিল এসব করেন দেবতারা। কিছু কিছু চালাক চতুর লোক, যার বেশিরভাগ বামুন, পাণ্ডা, বেকার বাউন্ডুলে, তারা গাছতলায় পাথর বসিয়ে সিঁদুর লেপে বোম বিশ্বনাথ, জয় ধর্মরাজ বলে বসে পড়েছে।
আমার সেদিনকার এই বারবারন্তর দিনে আমাকে ঘিরে এইসব ঠাকুরদের আস্তানা গড়েছিল। গোড়াতে একদিকে মা ষষ্ঠী, একদিকে ধর্মরাজ, আর ওই দেখো একটু দূরে নদীর ওপারে ওই যে ডাঙাটায় ওই যে ঘরটা, ওটা হলো মা মনসার ঘর। আর ওখানে একটা দূরে এই তো সেদিন রেলের কুলির রামদাস হনুমানের নামে মহাবীরের ঝান্ডা টাঙিয়েছে। 12 মাসে 13 পার্বণ হতো, মাঝে মধ্যে মেলা বসতো, আমাকে মাঝখানে রেখে এই চারপাশে। রাতে আলো জ্বলতো, লোকেরা ঢোল বাজিয়ে গান গাইতো, কবি গান, যাত্রা গান হতো। দিনের বেলা ঢাক ঢোল বাজিয়ে পুজো দিত লোকেরা, বলিদান হতো, ছাগ ভেড়া হাঁস কাটতো, আবার খোল বাজিয়ে হরিনামও করতো। আমি মাথা তুলে আকাশে যেন মাথা ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতাম, মনে হতো আমি সম্রাট। আমার নিজের শক্তিতে নিজেই আমি আশ্চর্য হতাম। প্রায় ঝগড়া হতো আমার মেঘেদের সঙ্গে আর ঝড়ের সঙ্গে। সূর্য ঠাকুর লোক ভালো, চন্দ্র ঠাকুর সেও খুব ভালো, কিন্তু এই ঝড়ো ঠাকুর আর এই জলের ঠাকুর মেঘের দেবতা, এই দেবতা হিসেবে যা হন মানুষ ভালো নন, কুটিল পেঁচালো জিদি, অন্যায় বিচার নাই, স্বেচ্ছাচারী। চাঁদ সদাগরের সঙ্গে মনসা ঠাকুরনের বাধ্যের কথা জানো তো? তুই আমাকে পুজো কর, না করলে তোকে কামড়াবো, তাও সামনাসামনি নয়, লুকিয়ে চুরিয়ে রাত্রির বেলা। আর ঠাকুরনের মূরত্ব খুব, একটা লাঠির একা প্রত্যেক কাত। তারপর শ্রীবৎস রাজা আর শনি ঠাকুরের কথা, নল রাজা আর কলি ঠাকুরের কথা, কথা কত কথা আর বলবো। সব দেবতার এক বল, আমাকে পুজো কর, না করলে ছলে বলে তোর সর্বনাশ করব। ওই যে ষষ্ঠী বুড়ি, ওর চরিত্র তাই গো। সেতলা ষষ্ঠীর দিন কোনো মা ষষ্ঠীর ভিজে ভাতের পেশাদ না পেয়ে গরমা গরম খেয়েছিল, অমনি বুড়ির মেজাজ খপ্পর। দেখো না রামকালী, থুরথুরি বুড়ি কটকট করে তাকিয়ে আছে, দেখো না। যাকগে, শোনো যা বলছি শোনো। সেকালে আমার সঙ্গে ওই ঝড় আর মেঘের দেবতাদের লড়াই হতো, বুঝেছ? আওয়াজ দিয়ে ঝড় সমুদ্র লঙ্ঘনকারী হনুমানের মতো পশ্চিম দক্ষিণ কোণে স্থির হয়ে দাঁড়াতো, দম ধরত, সারা শরীরকে শক্ত করে তুলতো বড় বড় কুস্তিগীরদের মতো, তারপর গোঁ শব্দ করে দিত ঝাঁপ। শূন্য লোকে তোলপাড় করে যে খানিকটা মাথা তুলেছে তারই মাথায় ধাক্কা মেরে ভেঙে চুরে দিয়ে চলে যেত। আজও যাই, আজই তো দেখলে। তার পিছন পিছন আসে মেঘ আর জল, তার সঙ্গে থাকে ইন্দ্রদেবতার বজ্র। বড় বড় তাল গাছের মাথা দাও দাও করে জ্বালিয়ে দেয়। আজও পড়েছে বাজ, ওই সুদ্দিপুরের পড়েছে তাল গাছের মাথায়, হরিরামপুরে পড়েছে পুরনো মন্দিরের চূড়োয়, আরে দুটো পড়েছে কোপাই নদীর ওপরে। আগে আগে আমার ওপরে বজ্রের আঘাত করেছে, একবার নয়, চারবার। চারবারে 4টি ডাল শুকিয়ে গেল। আমি ঝড়কে জলকে ইন্দ্রকে মানতাম না কি না? বলতাম, তোমাদের মানব কি হে? তোমরাই তো আমার তলাতে এসে আশ্রয় নিয়েছ। মনসার কাচ্চা বাচ্চারা থাকে, ষষ্ঠী বুড়ি থাকে, তার বাচ্চা বাদু চামচিকে থাকে, ভূতেরা থাকে, 5টা ভূত থাকে আমার ডালে, ধর্মরাজ থাকে। আমি তোমাদের মানব কেন? ঝড় বলতো। তবে নে সামাল। আমিও তালটুকে শক্ত মাটিতে খুঁটি নিয়ে দাঁড়াতাম আর মুখে কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। ঠিক ধুলো মাটি মাখা ন্যাংটা কষা মল্লবীরের মতো ঝড় গোঁ গোঁ শব্দে এসে ঘাড়ে লাফ দিয়ে পড়ে মুচড়ে মাটিতে ঠেসে ধরে ঘাড় ভেঙে দিতে চাইতো। আমি নুয়ে পড়তাম প্রথমটায়, তারপরে ঝটকা দিয়ে ঝড়কে ঘাট থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার সোজা হতাম। আবার ঝাঁপ দিয়ে ঝরা আমি আবারও তেমনি করে লড়াই দিতাম, 1বার 2বার 3বার, তারপর ধস্তাধস্তি। সে ফেলে আমি ছুঁড়ে ফেলে দিই, সে গোঙায় গোঁ গো, আমি হা হা করে হাসি। আমার তলায় আছি অথ ধর্মরাজ, ষষ্ঠী বুড়ি, সাপ খোপ পোকামাকড় বাদুর চামচিকে, তারা ভয়তে আমার গর্তের মধ্যে ঢুকে পড়ত। ঝড় ক্রমে ক্রমে ক্লান্ত হতো, বৃষ্টি শেষ হতো, আমি মাথা তুলে দাঁড়িয়ে থাকতাম। বেশ দিন যাচ্ছিল, আমার বয়স বাড়ছিল, তবু বুড়ো হয়নি, মূল কাণ্ডটা মরল।
তখন আমি নতুন ঝুড়ি নামিয়ে আরও 3টে কাণ্ডে ত্রিদেহী মহাবট হয়ে উঠেছি। লোক বলতো দেবচরিত্র বোঝা ভার। হঠাৎ কাল পাল্টালো। মানুষ পরশমণির চেয়েও দামি মণি পেল, বিজ্ঞানমণি, যে জ্ঞানের বলে আগেরকালের সকল বিশ্বাসের ওপর আলো ফেলে বিশ্বাসের কালো অন্ধকার ঘুচিয়ে বিশ্বাসকেই মুছে দিল। আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো সব। লোহার গাড়ি জলে, আগুনে কয়লায় লাইনের ওপর চলতে লাগলো। তারের মুখে বিদ্যুতের আলো জ্বলল। তেল নেই, সলতে নেই, প্রদীপ নেই, ঝড় বাদলে নেভা নেই, আলো জ্বলছে। অবাক হয়ে দেখছিলাম, চমকায়নি। হঠাৎ চমকে উঠলাম মানুষের চিৎকার শুনে। ভূত নাই, ভগবান মানি না, দেবতা মিথ্যা, ইনকিলাব জিন্দাবাদ। আশ্চর্য! আওয়াজের সঙ্গে সঙ্গে ভূতেরা মিলিয়ে যেতে লাগলো। তোমাদের গ্রামে সেই বিখ্যাত রামাই ভূত কেমন করে নিখোঁজ হলো জানো? সে সেই বড় শিমুল গাছটার মাথায় বসে পৈতে হাতে নিয়ে জপ করছিল, বম বম ভোলা, জয় কালী জয় কালী, ধিতাং ধিতাং নাচি, হাতে দিয়ে তালি। ঠিক সেই সময় গাছটার একটু দূরে রাস্তার ধারে যত হাল আমলের ছোকরাদের মিছিল চলছিল, তারা হাঁক দিচ্ছিল, ভূত নেহি হ্যায়, প্রেত বিলকুল ঝুট, ভূত প্রেত মুর্দাবাদ, ভেঙে দাও জাহান্নাম। সঙ্গে সঙ্গে চমকে গিয়ে রামাই সেই উঁচু শিমুল গাছের সেই উঁচু ডগার ডাল থেকে ফট করে শিমুল ফলের মতো ফেটে গেল। শিমুল ফলের তুলো আছে, সেগুলো উড়ে বেড়ায় বাতাসে, খোলটা লেগে থাকে বোঁটায়। এর খোলাও নেই, ভেতরে তুলোও নেই। সুতরাং ফট করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ভূত শূন্যে ফুস করে বাতাসের সঙ্গে মিশে যাওয়ার মতো মিশে গেল। বললাম, কি তাই? খুব বিস্ময়কর মনে হচ্ছিল। বৃদ্ধ বটের আহত আত্মপুরুষ বললেন, দেখো, সব দেবতারা এবার শঙ্কিত হলো। ভূত গেছে, এবার এরা মহাশূন্যে মহাযান চালিয়ে সব খুঁজে পেতে ভগবানকে ধরতে যাবে। ভগবান বুড়ো কোথায় থাকে তা ওই ইন্দ্র, বায়ু, বরুণও জানে না। অক্ষয় পশু নড়তে পারে না, চড়তে পারে না, কথা কয় না। বেচারা যে শুকিয়ে হেজে মজে অঙ্গহীন হয়ে, পুতুল হয়ে, পাথর হয়ে, না হয় নস্বৎ হয়ে উবে যাবে। রাত্রি শেষ হয়ে আসছিল। আকাশের চাঁদ পশ্চিম দিকে ঢলে পড়েছে। বৃদ্ধ বট পশ্চিমের ঝড়ে উপড়ে পূর্ব পশ্চিমে লম্বা হয়ে পড়েছে। বিশাল শাখা প্রশাখা মাটির উপর ভেঙে চুরে দুমড়ে মাটির বুকে মুচড়ে মুখ গুঁজে পড়ে আছে। তার পাশে তার আত্মা আহত হয়ে পড়ে আছে। দেহ থেকে বেরিয়ে এসেছেন বোধহয় রাত্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। চলে যাবেন স্বর্গলোকে। আশেপাশে অপ ও উপদেবতা, শিডিউল আর ট্রাইবাল দেবতারা জমায়েত দাঁড়িয়ে আছে। ধর্মরাজ, থুত্থুরে বুড়ো, ষষ্ঠী, আদ্যিকালের বদ্যি বুড়ি, মনসা ঠাকুরুন, গাজনের শিব, শিবের সেনাপতি, ভানগোসাই, রক্ষীকালী, শ্মশানকালী, সুন্দর রায়, খোসপাঁচড়ার দেবতা ঘেঁটু ঠাকুর ওরফে ঘণ্টাকর্ণ, তার ওপর গলায় দড়ে পুড়ে মরা ভূত, ঘাড় ভাঙা ভূত, জলে ডোবা, সাপে কামড়ে মরা ভূত, 13 স্পর্শী মরা ভূত, শেখ সাহেবদের মামদো, পাদ্রীদের সাহেব ভূত, সব এসেই তাকে ঘিরে ধরেছে। দাঁড়াবে না? বটগাছ যে তাদের আশ্রয়দাতা। বুড়ো বটের আত্মা বলল, এসব নিয়ে আমাদের সভা সমিতি প্রায়ই হচ্ছিল। কি করা যায়, কিভাবে বাঁচা যায়, মানুষের ওপর কি করে টেক্কা তুরুপ ছাড়া তো পথ নেই। দেখছো তো রাশিয়া আমেরিকার ব্যাপার। আমরা তার আগেই পাঠাবো আমাদের প্রতিনিধি। আমাদের যন্ত্রের দরকার নেই, যন্ত্র আমরা বুঝি না, আমরা দেবতা, আমরা উড়ব। তাই ঠিক হয়েছিল আমি উড়ব। ঝড়ের দেবতা রকেটের মতো আমাকে বৃক্ষ দেবতাকে আকাশে ছুঁড়ে দেবে, আর আমার ডালে ঝোলা 1000 খানেক বাদুড় আর 1 লক্ষ চামচিকেকে পাকা ঝাপড়াতে থাকবে। আমরা মধ্যাকর্ষণ পার হয়ে চাঁদে গিয়ে ঝপ করে নেমে গোটা চাঁদকে দখল করে হাঁকব। দেবতা লোককে জিন্দাবাদ, জয় দেবতাদের জয়।
ঝড়ও এলো, দেখেছো কি ঝড়! সে আমাকে তুলেও দিল। কিন্তু দেবতারা বিজ্ঞান জানে না, বাদুড় চামচিকিদের পাকায় ভর করে শূন্যলোকে উড়ে চন্দ্রলোকে যাওয়া যায় না। আমি ধপাস করে পড়ে গেলাম মাটির বুকে। মাঝপথে থেমে গেল বুড়ো বটের আত্মা। একটা গভীর দীর্ঘশ্বাস ফেললে, তারপর আবার বললে, ভূত দেবতা ভগবান এসবের কাউকে কিংবা কিছুকে রাখবে না মানুষ। আমি বললাম, তাতে কি, গাছ তো থাকবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? দেবতা হয়ে তো থাকবে না। দরকার কি, গাছ গাছ হয়েই থাকুক, মানুষ তো মানুষ হয়েই থাকবে। গাছ বললে, মানুষদের তো আমরা খুব ভালোবাসি। যখন মানুষদের ঘর গড়তে জানতো না, তখন তো ঝড়ের হাত থেকে, জলের হাত থেকে, রোদের হাত থেকে আমরাই বাঁচিয়েছি। আমি বললাম, কে অস্বীকার করছে? করছো না করবে না, মানুষ অকৃতজ্ঞ নয়। গাছ বললে, হৃদয়হীনও যেন হয়েও না। গাছের ওই শেষ কথা। তারপর পাখি ডাকতে লাগলো। পূব দিকের আকাশ যেন লালচে আভা ধরেছে। বাসু আমাকে নাড়া দিয়ে ডেকে তুলল। জেগে দেখলাম আমি আমোদপুর স্টেশনে শুয়ে আছি। ও, তাহলে সারা রাত স্বপ্ন দেখেছি? না, স্বপ্ন ঠিক নয়। কাল সকালে যখন ট্রেনে চড়ে বাড়ি ফিরলাম, তখন দেখলাম আগয়ার ব্রিজের পাশে আগয়া নদীর চরের উপর কুলিরা কাটারি দিয়ে কুরুল নিয়ে গত রাতের ঝড়ে উপড়ে পড়া সে ষষ্ঠী বুড়ি ধরমতলার বটগাছটাকে কেটে টুকরো টুকরো করে লাইন থেকে সরিয়ে ফেলেছে। এখন বাকি অংশটা টুকরো টুকরো করবে। দেখলাম লরি দাঁড়িয়ে আছে, গাছ তুলে নিয়ে যাবে। শুনলাম এখানকার সমিল করাত দিয়ে গাছটাকে কিনে ফেলেছে, ছিঁড়ে কুটে টুকরো করে করে বিক্রি করবে। আরও দেখলাম অনেক মজুর চাষি দাঁড়িয়ে আছে। বিকেলবেলা কলকাতা যাবার জন্য বাড়ি থেকে আবার এই পথেই ফিরলাম। তখন আগয়ের ধর্মতলা, বটতলা পরিষ্কার হয়ে গেছে। এরপর জমি হবে, মাঠটার দুটো নাম হবে, ধরমতলার মাঠ আর ষষ্ঠীতলার মাঠ। গল্পটি এখানেই সমাপ্ত হলো।